তাই বাবারে বাতাসে পুরো ঠেলে ফালাই দিতেছে একবারে। এইটাই ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ওই যে বিএসএফ এর একটা বর্ডার পোস্টও দেখা যাচ্ছে। এই যে এই পাশে পুকুরের ওই পাশ, খুব কাছে তো বর্ডার, তাই না? ও ডেঞ্জারাস। এটা হেঁটে মানে বাইক বা গাড়িতে পারা থেকে হেঁটে পারা বোধহয় বেশি সেফ। এই হচ্ছে স্থলবন্দর আর কি, এটাই শেষ মাথা, এরপরে আর অতিক্রম করা নিষেধ। ওই পাশে ইন্ডিয়া, যেখান থেকে কুচবিহার হচ্ছে মাত্র 65 কিলোমিটার, মেঘালয় 350 কিলোমিটার। ধান উঠাচ্ছে, ধান পেকে গেছে, ধানগুলো সব উঠায় এখন জড়ো করতেছে, যে ধান মাড়াই করতেছে, গ্যাদার করতেছে। কি সুন্দর বিকাল, কি সুন্দর সূর্য। সুপ্রিয় সুধী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি এই বছর আবারও বের হয়ে গেছি একটা পোস্ট ঈদ ট্রিপে, অর্থাৎ গত রোজার ঈদে বের হওয়া হয় নাই, কিছু কাজ ছিল, ফ্যামিলিয়ার প্রোগ্রাম থাকার কারণে। কুরবানির ঈদে যদি বাইক নিয়ে বের না হই তাহলে তো কোনো কথাই নেই। তাই এই প্রচণ্ড গরমের মধ্যে বেরোইছি। এখন বাজে হচ্ছে বিকাল 3:51। আমি কেবল ফুড ভিলেজ থেকে বের হয়ে গেলাম, অর্থাৎ আমি বগুড়ার ভেতর ঢুকতেছি। আমি বাসা থেকে বের হয়েছি 7টার সময় বোধহয়, তারপরে অন্যান্য সমস্ত কাজকর্ম সেরে 9টার সময় বাইক নিয়ে স্টার্ট করছি। অ্যান্ড এই কেবল 3:51 যখন বাজে তখন আমি হচ্ছে গিয়ে চলে আসছি ফুড ভিলেজে। তাহলে এত লেট কেন? অ্যাকচুয়ালি আমি আজকে অনেক রিল্যাক্সে চালাইছি, এবং তার থেকে বড় কথা হচ্ছে আজকে ঈদের পরের দিন। আমি ভাবছিলাম রাস্তা ফাঁকা হবে, বাট টু মাই আদার সারপ্রাইজ আজকে দেখে মনে হয়েছে এটা বোধহয় ঈদের আগের দিন। এত বেশি ট্রাফিক পাইছি আমি রাস্তায়, সবখানে প্রত্যেকটা জায়গায় আমি প্রচণ্ড জ্যাম ঠেলছি, এবং এতটা বেশি গরম পড়ছে আজকে আমার ভিডিও করার বা এইসব দেখানোর ইচ্ছাও করে নাই, বা ক্যামেরাটা যে অন করবো এটাও ইচ্ছা করে নাই। সো এগুলো কোনো কিছু রেকর্ড করি নাই। অ্যান্ড যখন এই যে এদিকে একটু রাস্তাটা ফাঁকা হয়েছে, বেলাটা একটু পড়ে আসছে, তখন আমি বেরোইছি। আমি প্রায় 40 মিনিটের মতন ফুড ভিলেজে বসেছিলাম, কিচ্ছু করি নাই, কারণ আমার ওই টাইমে এত বেশি গরম লাগতেছিল। তারপরে আমি ফুললি গিয়ার ডাপ, আমি গিয়ার ছাড়া কখনোই রাইড করি না হাইওয়েতে, চেষ্টা করি না করতে। অ্যান্ড এই গিয়ার পরে আমার এমন অবস্থা হয়েছে, আমার মনে হচ্ছিল যে আমি মাথা ঘুরে পড়ে যাব। আর বেশ কিছু ভাই ব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ করা হয়েছে, মির্জাপুর গার্লস কলেজের ভিতরে গেছিলাম, যদিও সেটারও কোনো ভিডিও ক্লিপ বা কিছুই নেওয়া হয় নাই। তারপরে টাঙ্গাইল এক ভাইয়ের সাথে দেখা করলাম, উনি আবার ডাব খাওয়াইলেন। তো ওই সব জায়গায় কিছু সময় নষ্ট হয়েছে, সময় নষ্ট করে যে এখন যাচ্ছি কোথায়? ও আরেকটা কারণ এই ঈদ ট্রিপে বের হওয়ার, সেটা হলো গিয়ে আমি আমার বাইকে নতুন টায়ার ইনস্টল করছি। টায়ার হচ্ছে সিএসটি সিএমডিআর, দুইটাই রেডিয়াল। অ্যান্ড টায়ার ইনস্টল করছি নতুন একটা ট্রিপে বের হয়ে, টায়ারের মজা না নিতে পারলে কেমনে কি, এই জন্যই মূলত এই ট্রিপটাতে বের হওয়া। আর আরেকটা উপলক্ষ আছে, সেই উপলক্ষটা হচ্ছে মাই ফ্যান্টম ইজ কভারিং আপ হিজ 50,000 কিলোমিটার্স অলমোস্ট। আমি যে ট্রিপে যাচ্ছি, এই ট্রিপ থেকে গিয়ে এবং আসতে গিয়ে প্রবাবলি এটার 50,000 কিলোমিটার হয়ে যাবে। এখন সে 49,000 সামথিংয়ের ভেতরে আসছে। আমি বাসা থেকে অলরেডি 188 কিলোমিটার রাইড করে ফেলছি। সো to celebrate his 50,000 kilometers and to share the experience of what I have faced and how far he has performed in these 50,000 kilometers, এই 50,000 কিলোমিটারের জার্নিটাকে সেলিব্রেট করার জন্যই আমরা মূলত এই হাইওয়েতে উঠছি এবার বাইকটা নিয়ে। অনেক দিন পরে অ্যাকচুয়ালি হাইওয়েতে ওঠা, বহুদিন পরে অ্যাকচুয়ালি। তো এখন নতুন টায়ারের এক্সপিরিয়েন্স কেমন, এবং এর পাশাপাশি এই 50,000 কিলোমিটার বাইকটা কেমন পারফর্ম করছে, কী সমস্যা দেখা দিচ্ছে, কীভাবে আমি সেগুলো সলভ করছি, কী জিনিস মাথায় রাখা উচিত, ওভারঅল একটা ডিটেল ইমপ্রেশন আমরা শেয়ার করব। বাট সেই ইমপ্রেশনটা বাসায় বসে শেয়ার না, একটা ট্যুরের মাধ্যমে শেয়ার করতে হবে। এবং সেই জন্য অলরেডি বুঝে ফেলছেন, যেহেতু ফুড ভিলেজ পার হয়েছি, তার মানে আমরা নর্থের দিকে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একদম নর্থে, বাট সেটা আবার তেঁতুলিয়া বাংলা বান্ধা না, আমরা যাচ্ছি ভুরুঙ্গামারি নাগেশ্বরীর দিকে। আপনারা যারা আমার নর্থ বেঙ্গলের ভিডিও দেখছিলেন, এক্সপেডিশন নর্থ বেঙ্গল, সেখানে আমরা তেঁতুলিয়া এবং বুড়িমারি দুইটাই কভার করছি। প্রসঙ্গত বলি, বাংলাদেশের নর্থ সাইডের 3টা এক্সটেনশন আছে। একটা হলো তেঁতুলিয়া বাংলাবান্ধা এক্সটেনশন, একটা হচ্ছে বুড়িমারি লালমনিরহাট পাটগ্রাম যেটা এক্সটেনশন সেটা, অ্যান্ড আরেকটা হচ্ছে ভুরুঙ্গামারি এক্সটেনশন। 3 জায়গাতেই 3টা স্থলবন্দর আছে। আমরা বুড়িমারির স্থলবন্দরটা দেখছি, আমরা বাংলাবান্ধার স্থলবন্দর দেখছি। অ্যান্ড এইবার আমাদের টার্গেট, আমরা ভুরুঙ্গামারির যে স্থলবন্দর অর্থাৎ সোনাহাট স্থলবন্দর, সেই সোনাহাট স্থলবন্দর দেখতে যাইতে চাই, এবং সেই সোনাহাট স্থলবন্দরে বসে বাইকের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করার আমার ইচ্ছা। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গো। আজকে প্রচণ্ড গরম, বৃষ্টি গত কয়েকদিন একবারে ধুমায় ভাসায় হয়েছে, একবারে এমন বৃষ্টি হয়েছে, এবারে পুরো
দেশ ভেসে যাবে। আমি যেদিন টায়ার চেঞ্জ করতে গেছি ওই দিন মোটামুটি মিরপুর 1 ডুবে গেছিলো বৃষ্টি হয়ে, জাস্ট 1 ঘন্টার বৃষ্টিতে। আর এই যে কালকে ঈদ গেল এবং আজকে এমন গরম পড়ছে, এই গরমে মনে হচ্ছে আমার প্রাণ পুরোপুরি ওষ্ঠাগত হবে। এই জন্য আমি খুব আস্তে ধীরে রাইড করতেছি, চেষ্টা করতেছি যতটুকু নিজেকে হাইড্রেট রাখা যায়। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। আর যেই হিটটা উঠতেছে রাস্তা থেকে সেটা একবারে পুরো পাগল করে ফেলতেছে। সো জানি না আমি কয়টা বাজে পৌঁছাবো, এখান থেকে আরও প্রায় হয়তো বা 250 কিলোমিটার্স মতো, তারও বেশি হতে পারে, দেখা যাক কয়টা বাজে। অবশ্যই সেফটি মেনটেন করে এবং সেফ রাইডিং স্পিডের ভেতরে থেকে যেটাতে আমি কমফোর্টেবল, সেটাতে হিসাব করলে 9:30টায় বেরোয় বিকাল 5টা-6টার মধ্যে আমার পৌঁছে যাওয়ার কথা, বাট সেটা সম্ভবত হবে না। বিকাল 5টা-6টা হয়তো আমার রংপুর পৌঁছাতেই বাজবে। সেখান থেকে আবার আরও যেতে হবে বেশ কিছু রাস্তা, ওখানে আমার ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোকজন থাকেন, শ্বশুরবাড়ি আমার ওইখানে। সো ওইখানে আমি থাকবো কয়েকদিন। অ্যান্ড ইন দ্য মিন ওয়াইল উই উইল ভিজিট সোনাহাট স্থলবন্দর অ্যান্ড দেন we will share the details of how my bike has performed in these almost 3 years of lifetime and 50,000 kilometers. ঢাকা রংপুরের এই হাইওয়েতে এখন 4 লেন হয়েছে এবং তার পাশাপাশি এই হাইওয়েটা এখন খুব বোরিং একটা হাইওয়ে হয়ে গেছে, কারণ এই যে সোজা রাস্তা তার কোনো শেষ নাই, কখন শেষ হবে চালাইতে চালাইতে ঘুম চলে আসে। রাস্তা একবারে সমান এবং বোরিং, বেশ বোরিং রাস্তা, একই সিনারি চারপাশে। ঠিক আছে, এটা দেখতে খুব ভালো লাগে, বাট কতক্ষণ? একটু আঁকা বাঁকা রাস্তা থাকলে একটু অ্যাড্রেনালিন রাশ হয়, একটু মজা লাগে। একটু আঁকা বাঁকা রাস্তায় রাইড করতেই মন চাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি নতুন টায়ার লাগাইছি এবং টায়ার দুইটাই রেডিয়াল লাগাইছি। এবং যেহেতু যাচ্ছি যাইতে যাইতে একটা রুট প্ল্যান আমাদের এই ট্যুরের, এবং আমি যে টায়ারটা ইনস্টল করছি সেই টায়ার সম্পর্কে একটু কথা বলে নিই। প্রথমত বলে দিই, টায়ারটা কিন্তু স্পন্সর্ড টায়ার না, নিজের টাকা দিয়ে গাটের পয়সা খরচ করে টায়ার কেনা। সো দেখে শুনে যেটা মনে হয়েছে আমার জন্য সুইটেবল হতে পারে, অ্যান্ড অ্যাজ এ ট্রায়াল বেসিস আমি টায়ারটা ইনস্টল করছি, চালাচ্ছি, অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য ফিডব্যাক আফটার 20-30,000 কিলোমিটার্স ইফ দ্য টায়ার রিমেইনস স্টেবল অ্যান্ড স্টিডি, এবং ততদিন যেন টায়ারটা থাকে। সো যদি ততদিন বাইক থাকে, টায়ার থাকে, একটা রিভিউ পাবেন সেই সময় যে টায়ারটা কেমন ছিল। আর সমস্যাটা যেটা, সেটা হচ্ছে আমার বাইকের ফ্রন্ট টায়ারের সমস্যা না, ফ্রন্টটা হচ্ছে সাইজ 100/80/17, কিন্তু পিছনে রিয়ার টায়ারের ক্ষেত্রে গিয়ে সমস্যাটা হয়। সেটা হচ্ছে আমাদের বাইক অর্থাৎ এই জিক্সার সিরিজ FZ সিরিজ, এই জিক্সার FZ সিরিজে বাইকের পেছনের টায়ারের মাপ হচ্ছে 140/60/17, অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 60%। বাইকের স্টক টায়ার যেটা আসে সেটা পিছনে আসে MRF FZM, ওইটা রেডিয়াল, আর সামনে যেটা আসে MRF নাইলোগ্রিপ জ্যাপার FX, ওইটা নন রেডিয়াল। তো যখন নন রেডিয়াল টায়ারে দুইটা মিক্স আপ হইতো, তখন আমার এর জন্য কর্নারিং করা এবং চলাফেরাটা বেশ কষ্ট হইতো, বোঝা যেত যে বাইক ঘুরে যেতে পারে বা স্কিড করতে পারে। আর স্টক টায়ারটা দিয়ে আমি কত কিলোমিটার চালাইছি এটা যদি আপনারা শুনেন তাহলে হার্ট ফেল করবেন। স্টক টায়ারটা দিয়ে আমি 48,700 কিলোমিটার চালাইছি, ওয়াপিং 48,700 কিলোমিটার এই টায়ারটা দিয়ে চলছে। তার টায়ারে আসলে কিছু ছিল না, সো টায়ারের কন্ডিশন আমি এখন আপনাদের দেখাতে পারছি না। পুরান টায়ারটা আমার ওটা দেখতে ইচ্ছা করে না, আমি জাস্ট ফেলে দিছি। বাট ইউ শুড নেভার এভার ইউজ এনি টায়ার লাইক দিস সাচ অ্যামাউন্ট অফ কিলোমিটার্স। পিছনে 140/60 সেগমেন্টে অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও 60 ধরে খুব ভালো কোনো টায়ার আমার কাছে মনে হয় না আছে। এই MRF FZM হয়তো পাওয়া যায়, আর C8-এর স্পট রেড পাওয়া যাওয়ার কথা, আর কিছু টায়ার পাওয়া যায় যেগুলো আমার কাছে পারফরমেন্সে ওই রকম অপটিমাম মনে হয়নি, ওই MRF FZM এর মতোই। আই ওয়ান্টেড আ বেটার গ্রিপ অ্যান্ড আ বেটার পারফরমেন্স। তো পরবর্তীতে আমি দেখলাম যে CST এবং অ্যাপোলো এই দুইটা আমার চয়েস লিস্টে ছিল, যে কোনো দুইটার মধ্যে থেকে আমি একটা চুজ করবো। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ বাজেট ফর পিরেলি, মিশেলিন আর আদার্স ডানলোপ অর আদার এক্সপেন্সিভ টায়ার্স। সো আমি মিড রেঞ্জের মধ্যে খুঁজতেছিলাম ভালো কন্ডিশনের। ম্যাক্সিস আমার চয়েস লিস্টে আনফর্চুনেটলি ছিল না, কারণ ম্যাক্সিসের টায়ার রেডিয়াল না। আই ওয়ান্টেড রেডিয়াল টায়ার্স, আমার একটু ঝুঁকতে শুয়ে পড়তে খুব ভালো লাগে, তো আমি ওই জন্য চুজ করছিলাম। এবং এখানে যে সমস্যাটা অ্যাপোলোর ক্ষেত্রে তৈরি হচ্ছিল সেটা হচ্ছে অ্যাপোলো আলফা S1 যেটা আছে সেটা ভালো পাওয়া যায় আমার সাইজে, 100/80/17 পাওয়া যায়, 140/60/17 পাওয়া যায়, বাট ওটা ট্রেড প্যাটার্ন আমার কাছে ভালো লাগে নাই। অ্যান্ড অ্যাপোলো আলফা H1 আমার খুব পছন্দের টায়ার, কিন্তু সেটা আমার সাইজে আসে না, 110-150 এই সাইজে আসে। তারপরে CST যদি দেখি, আর অ্যাপোলো তো ইন্ডিয়ান ব্র্যান্ড, CST হচ্ছে চাইনিজ। CST-তে যখন দেখলাম তখন CST CMDR আর CST S3N আছে মিগ্রা। CST মিগ্রা S3N এর ক্ষেত্রে যে সমস্যাটা সেটা সামনেরটা মিলে না আমার, কারণ ও শুধু সামনে 110/70/17, বাট পিছনেরটা মিলে 140। তারপরে আমাকে রাব্বানি ভাই একটা দোকানে সাজেশন দিলেন, যে রাব্বানি ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে টায়ার কোনটা লাগাতে পারি। রাব্বানি ভাই বললো যে চলে আসেন মায়ের দোয়া টায়ার হাউস বোধহয় সম্ভবত, আমি দোকানের লিঙ্কটা দিয়ে দিব। পরিচিত হয়েছে দোকানটার সাথে, অ্যান্ড অনেক রকমের টায়ারই ওখানে পাওয়া যায় মোহাম্মদপুরে রিং রোডে।
আর তারপরে ওইখানে গেলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে, এই যে বৃষ্টি নামবে সম্ভবত, নামুক ভাই, গরমে টিকতে পারতেছি না। তারপরে আমি ওইখানে গিয়ে টায়ার যে চেঞ্জ করলাম, চেঞ্জ করার টাইমে আমি দেখলাম যে সিএসটি সিএমডিআর বলে একটা মডেল আছে আর একটা, সেইটার সাইজ 140/70 আছে আর 100/80 আছে। তো আমাকে রাব্বানি ভেবে বললো যে এটা যেহেতু আমাদের পরিচিত কেউ ইউজ করে নাই, সো এক্সপেরিমেন্টাল পারপাসে আপনি ইউজ করে দেখেন, যদি ভালো হয় তাহলে এই 140/60 সেগমেন্ট ইউজারদের জন্য একটা অপশন হতে পারে যে তারা অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করে ইউজ করলে কেমন ফিডব্যাক পাবে। তো সেই এক্সপেরিমেন্টের ইয়ে থেকে চিন্তা করে নিজের পকেটে টাকা খরচ করে আমি এই টায়ার ইনস্টল করছি। আমার কাছে পারফরমেন্স যদি এখন ইনিশিয়ালি ফার্স্ট ইমপ্রেশন বলি টায়ারটার সম্ভবত আমাকে আমি যেখান থেকে টায়ারে হাওয়া দিছি, অর্থাৎ যে দোকানে টায়ার ইনস্টল করছে ওরা সম্ভবত হাওয়া বেশি দিয়ে দিছে। আমি একদম আইডিয়াল 29-33 রাখতে বলছিলাম, বাট ওরা মাতব্বারি করে হয়তো বেশি দিছে, বাইক একটু মানে বেশ ঝাঁকি খাচ্ছে। আর ইনিশিয়ালি যখন টায়ারটা ইনস্টল করবেন, যেহেতু এটা রেডিয়াল টায়ার, এটা এরকম দুলবে, ঠিক আছে, এরকম দুলবে কিছুক্ষণ, অর্থাৎ 100-200 কিলোমিটার এরকম দুলবে, এই দুলুনি সেন্সেশনটা থাকবে। এটা রেডিয়াল টায়ারের ইস্যু, মানে রেডিয়াল টায়ারের ইস্যু বলবো না, রেডিয়াল টায়ারের ক্যারেক্টারিস্টিক্স এরকম হবেই। আর এছাড়া এই টায়ারের ওয়েট রোডের গ্রিপ আমার কাছে এখন পর্যন্ত মাখন মনে হয়েছে। ভাঙাচোরা নুড়ি পাথরওয়ালা রাস্তায়ও খুব ভালো ব্রেক করে, এবং সোজা রাস্তায়, ভালো রাস্তায় তো ব্রেকিং অস্থির আছেই। আর এটা সফট কম্পাউন্ডের টায়ার, খুব বেশি সফট না লাইকিং টায়ার আর আদার্স, বাট এটা বেশ সফট কম্পাউন্ডের টায়ার। অ্যান্ড এটার গ্রিপিং, ব্রেকিং, স্পেশালি কন্ট্রোলিং এবং কর্নারিং অ্যাবিলিটি এত ভালো হয়েছে যে আমি এখন কাউন্টার স্টিয়ার করতে এত মজা পাচ্ছি, লাইক আমি একটু ঝুঁকলেই কাউন্টার স্টিয়ার খুব আরামে হয়ে যাচ্ছে, এবং কর্নারিং রেডিয়াস এত কমে আসছে, অস্থির লাগতেছে। আর আমার টায়ার আগেরটা তো এমন বাজে অবস্থায় চলে গেছে, আমি কিছুই করতে ভয় পাইতাম, যে কোনো কিছু। সো দিস হ্যাজ বুস্ট মাই কনফিডেন্স টু অ্যানাদার লেভেল। কিন্তু 140/60/17 অর্থাৎ এফজেড জিক্সার এই সিরিজ এই ইউজাররা এই টায়ারটা ইউজ করতে পারেন কিনা সেটা আমি আজকে বলবো না, এখনই না, সময় যাক। লেট মি রাইড উইথ দিস টায়ারটার একটু ওয়্যার অ্যান্ড টিয়ার হোক, তারপরে দেখা যাবে যে এটা অ্যাকচুয়ালি কতটুকু ফিট হয়। ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন যদি বলি, এটা 10-8 পাওয়ার যোগ্য। আর ইফ আই টক অ্যাবাউট দ্য রুট প্ল্যান অফ দিস ট্রিপ, এই ট্রিপের কোনো রুট প্ল্যান নাই। আমি নিজেও জানি না আমি কোথায় কোথায় যাব, যেহেতু আমার শ্বশুরবাড়ি সাইডের লোকজন ওই জায়গায় আছে এবং সীমানার আশপাশে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, অর্থাৎ আমার শ্বশুরবাড়ি থেকে বর্ডার খুব বেশি দূরে না, তো ওই দিকে বসেও কথাবার্তা বলতে পারি কিছু। তবে কোথায় কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, কি ঘুরতেছি, এগুলো দেখতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি নিজেও জানি না আমি কোন দিকে যাব, আমি কি করব। এটা কমপ্লিটলি একটা সলো ট্যুর অ্যান্ড কমপ্লিটলি আমার নিজের মন মতন যখন যেদিকে মন চাপে সেদিকে যাওয়ার জন্যই আসা। তবে আজকে আমরা কোথাও যাব না, আজকে সরাসরি গিয়ে ওখানে উঠতে হবে। কখন পৌঁছায় আমি জানি না, বোধহয় রাত হয়ে যাবে। ধান উঠাচ্ছে, ধান পেকে গেছে, ধানগুলো সব উঠায় এখন জড়ো করতেছে, যে ধান মাড়াই করতেছে, গ্যাদার করতেছে। অসাধারণ দৃশ্য, এই ধরনের দৃশ্য এখন বাংলাদেশে খুব কম দেখা যায়, রাস্তার পাশে স্পেশালি। গ্রামের ভিতরে ঢুকলে দেখতে পারবেন, ঢাকা রংপুর হাইওয়েতে আসলে দেখতে পারবেন। বাতাসের ঠেলায় আমার অবস্থা খারাপ। আজকে বের হওয়া ভুল হয়ে গেছে, দুনিয়ার জ্যাম সবখানে, প্রত্যেকটা অলিতে গলিতে জ্যাম, ইভেন গ্রামের ভিতরের মফস্বলের রাস্তাগুলোতেও জ্যাম। এই যে এই রুটে এই পরিমাণ গাড়ি, এটা হচ্ছে একটা বাইপাস রোড, এটা বড় বাড়ি থেকে নাগেশ্বরী যায়, গ্রামের ভিতরের রাস্তা, অস্থির কর্নারিং আছে এই রাস্তায়, কিন্তু সেই কর্নারিং আপনারা এখন দেখতেও পারতেছেন না, কারণ রাস্তা তো ফাঁকা নাই, কর্নারিং করার কোনো সুযোগও নাই, প্লাস সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো এই রাস্তাতে আমি আবার ব্যাক করবো, যখন ব্যাক করবো তখন বুঝতে পারবেন। আর টায়ার চেঞ্জ করে নতুন টায়ার ইনস্টল করার কারণে আমার যে সুবিধাটা হয়েছে, আগের বার আমি যখন পুরাতন টায়ার নিয়ে আসছিলাম টায়ার অবস্থা খুবই নাজুক ছিল, আমি প্রত্যেকটা বাঁকে এত ভয়ে ঝুঁকতাম, মনে হইতো যেন আমি যে কোনো টাইমে ট্যানজেন্ট বরাবর বের হয়ে যাবো। বাট নাও আমার মনে হচ্ছে যে আমি শুয়ে পড়লেই আমার সবচেয়ে আরামে আমি যাইতে পারবো, এত জোশ লাগতেছে। রেডিয়াল টায়ারের এটাই মজা। বাট এত গাড়ির চাপ আজকে, ঈদের দিনও বোধহয় এত গাড়ির চাপ ছিল না, সব দিকে খালি গাড়ি, অটোরিকশা, বাইক, আর প্রত্যেকটার মানে সেফটি গিয়ার তো দূরে থাক, কারোর মাথায় হেলমেট নাই। আমি আসতে গিয়ে রাস্তায় কারোর মাথায় হেলমেট দেখি নাই, আর প্রত্যেকটাই এমন ফগ লাইট লাগায় রাখছে, পুরো অন্ধ করে ফেলতেছে।
যদি আপনাদেরকে একটা লাইফ লেসন দিই, সেটা হলো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আপনারা যদি কোনো ডেস্টিনেশনে যেতে চান বা ঘুরতে বা ট্যুরে বা কোনো কাজে বের হয়েছেন, অবশ্যই বিকালের আগে বাসায় ফেরত আসবেন। কারণ এই টাইমটাতে অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন, এই টাইমে যে পরিমাণ ছাপড়ি, যে পরিমাণ নুব এবং যে পরিমাণ ফার্স্ট টাইম রাইডারকে আপনি দেখবেন হেলমেট ছাড়া, কোনো রকম সেফটি গিয়ার ছাড়া, আপনি কল্পনা করতে পারবেন না। একটু আগে একজন আমাকে অলমোস্ট প্রায় মেরে দিতে নিছিল। থিং ইজ দ্যাট এই টাইমে যাদের হাতে বাইক থাকে তারা বেশিরভাগই হচ্ছে কোনো দিন বাইক চালায় নাই বা 1-2 বার চালাইছে, বা ওই সিজনাল রাইডার যারা, তারা এরা কোনো রকম হেলমেট ইউজ করে না, কোনো রকম সেফটি গিয়ারের ধারে কাছেও নাই, রোডের কোনো ধরনের নিয়মকানুন সম্পর্কে কোনো আইডিয়া নাই, ইচ্ছা মতন যেদিক সেদিক চালায়। আর এক একটা বাইকে তো 3-4 জন, আমি আজকে এক জায়গায় 5 জনকে দেখছি। সো এই টাইমটা অবশ্যই অ্যাভয়েড করবেন। আমি এই রোডে এর আগে বেশ কয়েকবার যাতায়াত করছি, কোনো দিন এই রোডটা এত বেশি কনজাস্টেড পাই না। ইভেন ইফ রাতের বেলা কেন এই রোডটা এত বেশি কনজাস্টেড হবে? সব ছাপড়ি দিয়ে ভরা, এগুলো সব ছাপড়ি তো আছেই। কিছু স্টুপিড বাইকার আছে যেগুলা বাইকার নামের কলঙ্ক, এগুলো ছাপড়ির থেকেও এক স্টেপ উপরে। আমার এইটুকু রাস্তা আসতে একবারে খবর হয়ে গেছে, সবগুলাই যে রাস্তার এই পাশ দিয়ে আসতেছে। কোনো ধরনের রোড সেন্স নাই, কোনো ধরনের মাথায় কোনো সেন্স নাই, সিভিক সেন্স, নর্মাল সেন্স, কমন সেন্স দূরে থাকে। এদের এমনি বাংলাদেশের মানুষের এগুলো নাই, এদের আরও নাই। আর এক একটার বাইকে এই যে সব গালি দিতে মন চায়, মাদার চোখ থাকার। আমি সীমানার খুব কাছে, তার প্রমাণ কি, এই যে সামনে আমার একদম বরাবর যেটা দেখতেছেন রাস্তা, এই যে এটা দিয়ে সরি, এটা দিয়ে সীমানার এসে চলে যাওয়া যায়, মানে বর্ডারে একটা গেট আছে এখানে, সেই গেটে চলে যাওয়া। এবং আরেকটা বড় প্রমাণ আপনাদেরকে আমি দেখাই, একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন আমি সীমানার কত কাছে, যেন সীমানাটা একবারে হাত বাড়িয়ে ছোঁয়া যায় এরকম সীমানা, মানে এত কাছে আমি সীমানার। ফগলাইট অফ করে দিলে আপনারা দেখতে পারবেন আমার বাম দিকে যে দূরে আলোগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু সীমানার আলো, অর্থাৎ আমি সীমানার খুব কাছে। ওই যে বর্ডার লাইট, এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায় আমি একদম সীমানা ঘেঁষেই যাচ্ছি। ইভেন ইফ আমার ওয়াইফের সাইডের রিলেটিভ আছেন যাদের বাসা সীমানার পাশে, একবারে আমরা সেখানে ঘুরতে গেলে সম্ভবত দেখতে পারি আমরা সীমানার একবারে কাছে থেকে। কপাল ভালো থাকলে ওই পাশেও চলে যাওয়া হইতে পারে, আমি জানি না কি হবে সামনে, বাট এবার দেখি, চেষ্টা করবো যে বর্ডারের একদম পাশ থেকে ঘুরে আসা যায় নাকি। এই যে আমার হাতের একদম পাশে সীমানা, একেবারে পাশে, এই যে মিটমিট করে যে আলোগুলো জ্বলতেছে, এখন সামনে আরও পরিষ্কার দেখা যাবে। এই যে আলোগুলো দেখা যাচ্ছে, আমরা তেঁতুলিয়া ট্রিপে যে আলো দেখছিলাম বর্ডার লাইট, এই যে একদম কাছে, এটাই হচ্ছে সীমানা। এখানেই কাঁটাতারের বেড়া একদম বামে। এখান থেকে হয়তোবা মনে হবে যে হাত বাড়াইলেই আমি সীমানাটা ধরতে পারবো, হয়তোবা কত 100 মিটারও না, 50 মিটার হবে সম্ভবত এখান থেকে দূরত্ব সীমানার। তবে এইটা আবার সামনে গিয়ে দূরে সরে গেছে, অর্থাৎ আবার বাম দিকে চলে গেছে। এই যে একেবারে ক্লিয়ার, একদম ক্লিয়ার সীমানা। একটু দাঁড়িয়ে কোনো জায়গা থেকে যদি দেখা যায় তাহলে খুব ভালো হয়, দেখি দাঁড়ানো যায় নাকি ভালো জায়গা দাঁড়ানোর পার করে চলে আসলাম। এই যে আমরা এখানে যেখানে দাঁড়ানো, এটা বর্ডার লাইট, মানে এটাই ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ওই যে বিএসএফ এর একটা বর্ডার পোস্ট দেখা যাচ্ছে। দেখ আমরা এখানে বেশি দেরি করবো না, ওখান থেকে আবার গুলি টুলি করে দিতে পারে, বাই চান্সের কোনো লাইসেন্স নেই। বাট এটাই এই রোডের সবচেয়ে ক্লোজেস্ট পজিশন, যেখান থেকে বর্ডার সবচেয়ে ক্লিয়ার দেখা যায়। আমরা কালকে আবার দেখবো বর্ডার, কালকে বা পরশু আমরা যে কদিন আসি এখানে চেষ্টা করবো বর্ডারের কাছে একবারে যাওয়ার, যত কাছে যাওয়া যায়। গতদিন বাসায় ফিরতে ফিরতে বেজেছিল রাত 8টারও বেশি। পরের দিনের আমাদের প্ল্যান এই কুড়িগ্রামের নাগেশ্বরীর এক সীমান্তবর্তী গ্রামে এই গ্রীষ্ম এবং গ্রামের সৌন্দর্য দেখে সময় কাটানো। গ্রামের নাম অনন্তপুর। যেতে হয় গ্রামীণ খুব সুন্দর একটা রাস্তা দিয়ে। দুপাশে ফসলি জমি, মাথার উপর প্রখর সূর্যের তাপ, আর একদিকে সীমানা। সীমান্ত ঘেরা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন অন্যরকম। আমাদের আজকের টার্গেটই ছিল আমরা আজকে সারাদিন গ্রামের প্রকৃতি উপভোগ করব এবং পুকুরে দাবাদাবি করব। এর পাশাপাশি বিকেলবেলা বর্ডার দেখতে যাব। কি অবস্থা? হ্যাঁ ভালো। এই সিফাত, তুমি নামবা না? জি নামবো। কবে? কিছুক্ষণ পর। আমরা এখন পুকুরে নামার মিশনে আসছি, সবাই মিলে পুকুরে নামবো, মাছ ধরবো। একদম বড় মাছ। ইলিশ মাছ নাকি? ইলিশ মাছের মতো দেখতে। আমরা এখন পুকুরের মধ্যে,
একবারে পুকুরের মাঝখানে, কিন্তু পানি অনেক আসলে পুকুরে। এত বেশি পানিতে হাত রায় মাছ হবে না, কম পানি হইলে ঠিক আছে। ওই কানি কানি আর পায়ে তো, আর সব ওই যে পুকুরের সাইডে হচ্ছে গাছের শিকড় দিয়ে ওর ভিতরে সব মাছ ঢুকে বসে আছে। অনেকদিন পরে পুকুরে নামছি, খুব ভালো লাগতেছে। গত বছর রোজার ঈদের পরে গিয়ে নানা বাড়িতে পুকুরে নামছিলাম, কিন্তু পুকুরে পানি ছিল না সেরকম, তো মজা হয় না, বাট মাছ ধরছিলাম হাত রায়। বাট আজকে নামছি, খুব ভালো লাগতেছে। সবাই চলে গেছে, আমার সারাদিন পুকুরে থাকতে মন দিচ্ছে। মাছ পায়ের সাথে আটকাইতেছে বারবার, কিন্তু সব ছোট মাছ। আমরা এখন সীমানার খুব কাছে দাঁড়ানো, এই যে এই পাশে পুকুরের ওই পাশ, খুব কাছে তো বর্ডার, তাই না? হ্যাঁ, এই যে এইখানেই বর্ডার। এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোই জমি। হ্যাঁ, গাছগুলোর ওই পাশে আর কি, ওই যে পিছনে যে গাছ দেখা যাচ্ছে, গাছগুলোর ওই পাশেই বর্ডার। আর রাত্রেবেলা এখানে আলো জ্বলে, খুব সুন্দর লাগে। রাত্রে আজকে এখানে থাকবো, রাত্রেবেলা দেখা যাবে কেমন লাগে। সব চলে গেছে, শুধু আমি একা পুকুরে। আমাদের এখন মিশন আফটারনুন। দুপুরবেলা আমরা পুকুরে নামছিলাম জাল দিয়ে মাছ ধরতে, জালেও তখন মাছ উঠে নাই, প্লাস সে পানি ঘোলা করে ফেলছিলাম, কিন্তু মাছ তেমন ইয়ে হয়নি, সেরকম পাই নাই। বাট পুকুরে প্রচুর মাছ আছে, মাছ বেশ ঘায়ে দেয় পুকুরে। আমার পায়ের তলে দুটো পড়ছে, আমি দুটো ধরছি। এই হচ্ছে পুকুর, খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর লাগতেছে। ওই যে দূরে যে গাছগুলা দেখা যায়, ওই দূরের গাছগুলার ওই পাশে হচ্ছে সীমানা। এই যে আমার দুই শালা, এটা দুইটা বড়শি নিয়ে দাঁড়ায় আছে, কেঁচো করতেছি আমরা, কেঁচো দিয়ে মাছ ধরবো। কিন্তু সমস্যা হচ্ছে যে বড়শির মানে অবস্থা দেখে সুবিধার মনে হইতেছে না, যে কোনো টাইমে বড়শি ভেঙে টেঙে যেতে পারে। তো বড় মাছটা ধরলে, যদিও বড় মাছ ধরবে কিনা সেটা আমি জানি না। আর মেইনিয়া হচ্ছে আমরা এখন পুকুরে বসবো আর দেখি বড়শি দিয়ে মাছ কতটুকু ওঠে। কিন্তু একটাও ধরা পড়ে নাই, কার্পু মাছ আছে। বড়শি এটা অলরেডি একটা ফেলা হয়েছে, আর একটা রেডি করতেছে, হয়ে যাওয়ার কথা, ধরার কথা। দেখি মাছ খাচ্ছে, তাই না? এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে। বড়শি এখন ফেলে দেওয়া হয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। মাছ খাচ্ছে, আমরা এই যে কেঁচো দিয়ে টোপ ফেলছি, মাছ খাইতেছে, কিন্তু এখনো উঠে নাই। মাছ আসছে প্রচুর পুকুরে। যাই হোক, এই অপেক্ষার পালাতে বসে বসে আমি একটু আমার বাইকটা সম্পর্কে আলোচনা করি, যেটা অ্যাকচুয়ালি এই ট্রিপটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আমার বাইকের 50,000 কিলোমিটার ফিল আপ হয়ে যাচ্ছে, এখনও হয় নাই, অন দ্য ওয়ে। আর বেশি কিছুক্ষণ লাগবে না, হয়তো এই ট্যুরের মাঝখানে 50,000 কিলোমিটার হয়ে যাবে। তো কি পাইলাম, কেমন লাগলো, এই 50,000 কিলোমিটারের বাইকের কী সার্ভিস হয়েছে, কী ধরনের প্রবলেম হয়েছে, কী ধরনের সলিউশন হয়েছে, সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। আর এই আলোচনাটা শুধু এখানেই শেষ না, এই মাছ ধরার মাঝখানে কিছু আলোচনা করব। কালকে আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা ওই সময় দেখবেন। সো ওই সময়ে আমরা বসে আবার একটু আলোচনা করতে পারি যে আমাদের কী জিনিস হয়েছে। তাই হোক, তো আমি ফার্স্টে আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। 50,000 কিলোমিটারে আমার রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার বাইকে। তো বাইকটা আমি কিনি 2023 সালের আগস্টের 1 তারিখে। তখন বাইকের দাম ছিল 2,68,000 টাকা, আর সব কিছু মিলে রেজিস্ট্রেশন সহ সব মিলে প্রায় 2,80,000 টাকা, বাট তার কিছু বেশি মতন পড়ে। তো বাইকটা চালানো হলো প্রায় 50,000 কিলোমিটার, অর্থাৎ 50,000 কিলোমিটারে আমি ধরলাম বাইকের বয়স এখন 2 বছর 10 মাস, অর্থাৎ 3 বছরেরও কম সময়ে আমি বাইকটা 50,000 কিলোমিটার চালায় ফেলছি। তো যেহেতু অল্প সময়ে অনেক চালানো হয়েছে, বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই, ভালো না লাগলে তো আমি এই বাইকের এত চালাইতাম না। তো ফার্স্ট অফ অল যদি আমি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, বাইকটার সিটিং পজিশন রাইডারের জন্য ভালো, কিন্তু পিলিয়নের জন্য একটু কষ্ট। আমার সাথে যারা পিলিয়ন উঠছে পরবর্তীতে তারা উঠতে চায় নাই, কারণ বাইকটা একটু পিলিয়ন সিটটা একটু বেশ আনকমফোর্টেবল। তো যাই হোক, সেগুলো সবাই জানে, এই বাইক বহুদিন থেকে মার্কেটে আছে, সবারই আছে। বাট আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু শেয়ার করি। কেমন লাগছে বাইকটা দিয়ে আমার প্রায় 20টার মতন ট্যুর দেওয়া হয়ে গেছে, অ্যান্ড বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছে। নর্থ বেঙ্গলের সবগুলা রংপুর বিভাগের জেলা ঘোরা হয়েছে, অন্যান্য অনেক জায়গাতেই আমার বাইক নিয়ে যাওয়া হয়েছে। পাহাড়ে শুধুমাত্র যাওয়া হয়নি এখন পর্যন্ত বাইক নিয়ে। আই এম উইশিং টু গো। অ্যান্ড এই 50,000 কিলোমিটারে যদি আমি অনেস্ট কথা যদি বলি, বাইকের পারফরমেন্স কেমন ছিল, আই উড রেট ইট অ্যাকর্ডিং টু পারফরমেন্স 8.25 আউট অফ 10। সব দিক থেকে পারফরমেন্স ভালোই পাইছি।
বাট আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, যতদিন আমি রাইড করতেছি করতে 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 যখন আমার রাইডিং এক্সপিরিয়েন্স বাড়ছে বা যখন হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স রাইডার হলাম, আমার কাছে আস্তে আস্তে মনে হলো কি যে বাইকটা একটু আন্ডার পাওয়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ, জিক্সারকে আমার আন্ডার পাওয়ার্ড মনে হয়েছে, সো লেট অ্যালোন আদার্স যেগুলোর থেকে পাওয়ার কম। ঠিক আছে, এটা ব্যালেন্সড, বাট যখন আমার একটু এক্সপিরিয়েন্স বাড়ছে, আমি আর একটু বেশি স্পিডে ক্রুজ করতে চাই আর একটু থ্রটল রেসপন্স ভালো চাই, সেই সময় আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ বাইক এটা আন্ডার পাওয়ার, কারণ এটা ফিল হবেই। কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা এয়ার কুলড ইঞ্জিন, সো এয়ার কুলড ইঞ্জিনের জন্য এটা প্রবলেম করবে, এটা খুবই স্বাভাবিক। আর হ্যাঁ, বাইকের প্রবলেমের কথা যদি আমি বলি, সেটা হলো আমি যখন নর্থ বেঙ্গল ট্রিপে গেলাম, অর্থাৎ 38,000 কিলোমিটার তখন চলতেছিল, 38-39 এরকম। ট্রিপ থেকে আসার পরে আমার বাইকে একটা ম্যাসিভ প্রবলেম হয় অ্যান্ড মাই বাইক গট লিটারালি ফাকড আপ। কীভাবে? আমি বাইকে যখন ট্যুর দিয়ে আসি, ট্যুরের মধ্যেই একটু প্রবলেম হচ্ছিল বাইকে। সেই সময় আমার বাইকটা থ্রটল রেসপন্স করে পাচ্ছিল না ঠাকুরগাঁওয়ের ভেতরে, বাইকটা স্টার্ট হয়ে কপারেশন পাচ্ছিল না, আরপিএম উঠছিল না, থ্রটল দেওয়ার পরে উঠতেছিল। তো তারপরে আমি যখন বাইকটা নিয়ে ট্যুর দিয়ে শেষ করে আসলাম, দেন আমি যখন ইঞ্জিন অয়েল চেক করি, সেই সময় দেখি কি যে আমার ইঞ্জিন অয়েল কমে গেছে, লোতে নেমে আসছে। সো আমি টপ আপ করি, 120 ml মতন টপ আপ হয়। টপ আপ করার পরে আমি আরও বেশ কয়েকদিন বাইকটা চালাইলাম। চালানোর পরে 1 সপ্তাহ মতন চললো, আমি আর ওই 1 সপ্তাহ অয়েল লেভেল চেক করিনি। বাট আনফর্চুনেটলি ওই 1 সপ্তাহে আমার বাইকের ইঞ্জিন অয়েল 900 ml কমে যায় অ্যান্ড মাই বাইক গট সিজড। 300 ফিট থেকে আসতেছিলাম, সেই সময় বাইক সিজ হয়ে যায়। আর ওই সময় বাইকে হচ্ছে গিয়ে হুট করে সিজ করে ট্যাক 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 আওয়াজ শুরু করে। তারপর বাইকটা নিয়ে ওয়ার্কশপে যাই, মোটরটাকে আমি সার্ভিস করেছিলাম ওই সময়। এই যে পুরো একবারে স্ক্র্যাচ পরে পরে একদম ইয়া হয়ে গেছে, রিংও তো হচ্ছে কি ইয়া হয়ে গেছে। গাড়ি 40,000 দিছে না, এমনি খায়। আমার কথা হলো ভাই, 1 সপ্তাহে 900 ml অয়েল কেমনে খাবে সে? এইতেই পারে। মাঝখানে খাই গেছে না, দোয়া মারে। ওরা সিজে গেছে। এই হচ্ছে ভিতরের অবস্থা না, ভিতরে আপাতত দৃষ্টিতে আপনার দেখে কি মনে হচ্ছে? ঠিকঠাক আছে সব? এখানে কিছু নাই। আচ্ছা, এটা সব কিছু এখন আপাতত অ্যাসেম্বল করা হয়েছে মোটামুটি। তাহলে আমার কি কি চেঞ্জ হইলো? সিলিন্ডার চেঞ্জ, তাই না? সিলিন্ডার কিট চেঞ্জ, মানে সিলিন্ডার কিটের ভিতরে যা কিছু আছে সব চেঞ্জ। হেডের যা কিছু আছে সেগুলোও চেঞ্জ। টাইমিং চেঞ্জ, টাইমিং চেনের সাথে যা কিছু আছে অ্যাডজাস্টেড, সব কিছু চেঞ্জ। টেনশনার থেকে শুরু করে সব কিছু, গ্যাস কিট ট্যাস কিট যা আছে সব চেঞ্জ। মানে উপরের এই হাফ পার্টের ভিতরে যা আছে সব কিছু চেঞ্জ। সব কিছু ঠিকঠাক করার পরে এটা হচ্ছে বর্তমান সাউন্ড। দেখা যাক কি হয়, তাহলে আমি জানাবো না আবার। আর ধোয়া উঠতেছে, ধোয়া তো এটা মনে হয় যেখানে ইঞ্জিন অয়েল লেগে আছে এই কারণে উঠতেছে আর কি। দেখা যাক, এটা গরম হলে বোঝা যাবে যে এটা কানেক্টিং রডের কোনো প্রবলেম আছে নাকি। বসিতে টোপ ভরতে বলি তো এই প্রবলেম হওয়ার মেইন কারণটা ছিল সম্ভবত আমার ভালভ লিকেজ হয়ে যায়। ভালভ লিকেজ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দেয়। কারণ আমার বাইক থেকে সাদা ধোয়া মারতো না, ইঞ্জিন অয়েল আগেও কমতো না, ঠিক আছে? ইঞ্জিন অয়েল খুব বেশি কমতো না, একটা 30-35 হাজার চলা বাইকে যতটুকু নর্মালি কিছুটা কমে আসার কথা সেটাই কমতো। বাট এই ম্যাসিভ লেভেলে গায়েব হয়ে যাওয়াটা, এটা অ্যাকচুয়ালি আমার জন্য একটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমার প্রায় 32,000 টাকা মতন খরচ হয় সব কিছু রেস্টোর করে দাঁড়া করাতে। অ্যান্ড তারপরে আমার হাফ ইঞ্জিন ওভারহল হয় ওই সময়। আর হাফ ইঞ্জিন ওভারহল হওয়ার টাইমে আমার বাইকের সমস্ত পার্টস চেঞ্জ করা হয়, অর্থাৎ হাফ ইঞ্জিনের যত পার্টস আছে সব কিছুই চেঞ্জ করা হয়েছে ওই সময়। হাফ ইঞ্জিনের সব কিছু যখন চেঞ্জ করা হলো, একদম হাফ ইঞ্জিনে কিন্তু আমার এখন বাইকের পুরাটাই নতুন। সিলিন্ডার কিট না শুধু, উপরে ভালভ, রকার, টাইমিং চেইন, আর্ম যা কিছু আছে সব কিছু একদম ব্র্যান্ড নিউ। সো বাইক ইজ লিটারালি অলমোস্ট ব্র্যান্ড নিউ। সো বাইকের পারফরমেন্স আবার ব্যাক, আমি ব্রেকিং পিরিয়ড মানার পরে ওভাবে করে বাইকের ঠিক ওরকম পারফরমেন্সই আবার পাইছি, কোনো সমস্যা হয়নি তারপর থেকে। কিন্তু দেখা যায় যে বাইক যেহেতু অনেক চলে গেছে এই সময়টাতে একটু পাওয়ার ল্যাগ হয়। অর্থাৎ আমি যদি বলি পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যারা সুজুকি জিক্সার ইউজ করতে চান, দিস ইজ এ ভেরি গুড বাইক অ্যাকর্ডিং টু মি। ইউজের জন্য খুব ভালো পারফর্ম করবে, কিন্তু আপনার মোটিভ থাকতে হবে আপনি 30-40 হাজার কিলোমিটারের বেশি বাইকটা চালাবেন না, তারপরে বিক্রি করে দিবেন যদি আপনি বাইকের ইঞ্জিনে কাজ করাতে না চান বা টাকা খরচ করতে না চান বাইকের পেছনে। বিকজ দিজ আর ইন্ডিয়ান R&D বাইকস। এই ধরনের বাইকের পিস্টন সিলিন্ডারের লঞ্জিভিটি আসলে 30-40 হাজার কিলোমিটারের বেশি না। যতই যত্ন করেন, যত কিছুই করেন, হয়তো বা সব কিছু মিলে 50,000 কিলোমিটার সর্বসাকুল্যে চালাতে পারেন যদি আপনি সেরকমভাবে মেনটেন করতে পারেন আর কি। আমার একটা ফার্স্ট বাইক ছিল, আমি সেভাবে হয়তো বা মেনটেন করতে পারিনি, বাট মেনটেন করার চেষ্টা করছি, কখনোই কোনো ধরনের গাফিলতি করিনি। বাট ওই একটা গাফিলতিতেই অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা আনফর্চুনেট ইভেন্ট যার কারণে এই প্রবলেমটা হয়।
তো আলটিমেটলি অ্যাকচুয়ালি বাইকটা আমার কাছে আছে এখন, আমি জানি না আর কয়দিন চালাবো, বাট দিস ইজ গুড, আই ফিল গুড ওয়াইল রাইডিং দ্য বাইক। কিন্তু যেহেতু যে সিটিং পোর্শন আমার কাছে এখন একটু পেইনফুল মনে হয়, আমার কাঁধ হাত এগুলো ব্যথা শুরু করে, কারণ সাসপেনশন ইজ ওল্ড, যদিও ফর্ক অয়েল চেঞ্জ করা হয়েছে। ওভারঅল আমার কাছে মানে এখন যদি বাইকটা বলি, বাইকটা আসলে তার যৌবন পেরিয়ে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম টু রিটায়ার মাই বাইক। লেটস সি সামনে কি আসে বা কি নিতে পারি, আর বাইকটাকে রিটায়ার করার চেষ্টা করি। মাছ প্রচুর আছে, মাছ খালি ঠুকাচ্ছে কিন্তু খাচ্ছে না, টোপ ঠুকাচ্ছে। অবশ্য একবার খেয়ে চলে গেছে, কিন্তু মাছ গুতাচ্ছে এবং আশপাশে প্রচুর লাফালাফি করতেছে। পানি এখনও ঘোলা, ওরকম ক্লিয়ার হয় নাই, আর নতুন পানি তো এই কারণে মাছ ওইভাবে করে উঠতেছে না। বসে বসে মাছের টোপ খাইতে খাইতে আমরা একটু আলোচনা করি। এখন আসি যে পয়েন্টে, সেটা হলো বাইকের কী কী জিনিস আমি কখন কখন চেঞ্জ করছি, সেগুলো আর কীরকম কী। আমি চেষ্টা করি রেগুলার বাইকটাকে প্রত্যেক 10,000 কিলোমিটার পর সার্ভিস করাইতে, একটা প্রপার মাস্টার সার্ভিস বা যেটা আমি বলি ক্লিনিং, অর্থাৎ অন্যান্য সব কিছু পার্টসগুলো গ্রিস করা, সার্ভিস করা, মোটামুটি যা করার দরকার সেটা। আর আমি চেষ্টা করি হচ্ছে বাইকের ইয়ে করার, যখন যেটা প্রয়োজন হয় সেরকম চেঞ্জ করা। যেহেতু বাইকটার এখন বয়স হয়েছে, হঠাৎ করে এক এক জিনিসের প্রবলেম হয়, চেঞ্জ করতে লাগে। ম্যাসিভ যে সার্ভিসগুলো, অর্থাৎ এই যে ইঞ্জিন ওভারহলিংয়ের কথা তো বললাম, সেটা 38-39,000 কিলোমিটারে এসে আমার করা লাগলো। তারপরে যদি সার্ভিসের কথা বলি, প্রত্যেক 10,000 কিলোমিটার পর আমার সার্ভিস চার্জ বাদে 3-4 হাজার টাকার দেখা যায় পার্টস লাগে, বা সর্বোচ্চ 5,000 টাকার পার্টস লাগে। আমার চেইন সেট চেঞ্জ করা হয়েছে 32,000 কিলোমিটারে, অর্থাৎ ফুল চেইন সেট। পরে স্প্রকেট তো প্রত্যেক 8-10,000 কিলোমিটার পর সামনের স্প্রকেটটা চেঞ্জ করাই হয়। এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল আমি এখন আপাতত ইউজ করছি রেভনল ভলিসিনথেটিক যেটা, সেটা। সো আমি নর্মালি চেষ্টা করি এটা দিয়ে 3,000-3,500 কিলোমিটার মতন চালানোর। চেঞ্জ করার টাইম অয়েল ফিল্টার চেঞ্জ করে ফেলি। এছাড়া এয়ার ফিল্টার সহ অন্যান্য যা যা চেঞ্জেস আছে সে সকল সমস্ত পার্টটি মোটামুটি মেনটেন করে চেঞ্জ করার চেষ্টা করি। ফর্ক অয়েল চেঞ্জ করা হয়েছে 28,000 কিলোমিটারে, সামনেরটা। ব্রেক অয়েল চেঞ্জ করা হয়েছে ওইবার। সো এবার সামনে হচ্ছে ব্রেক অয়েল আবার চেঞ্জ করব, ফর্ক অয়েলও চেঞ্জ করব। ওভারঅল এগুলো করার ইচ্ছা আছে। আমরা এবার সাইড চেঞ্জ করছি, সাইড চেঞ্জ করে এই পাশে আসছি, এই পাশে এসে মাছ ধরার চেষ্টা করতেছি, কারণ ওই এখানে গোবর দেওয়া হয়েছে একটু আগে, দেখি কেমন ধরে। নাকি টপ চেঞ্জ করবা? পানি বেশি এবং নতুন পানি তো, বিকালটা খুব সুন্দর, চারপাশে একদম নীরব। আমরা যদিও মাছ ধরতে পারি নাই, মাছ খাচ্ছে না, নতুন পানি, তাই সন্ধ্যা হয়ে আসতেছে, অলমোস্ট 5:30-6টা মতো বাজে। বাট হোয়াট অ্যান আফটারনুন ইট ইজ। কি সুন্দর বিকাল, কি সুন্দর সূর্য, জালের মাঝখান দিয়ে সূর্য। এই জাল দিয়ে দুপুরে মাছ ধরার চেষ্টা করা হয়েছে, মাছ উঠছে কিন্তু খুব বড় বড় মাছ উঠে নাই, ছোট। পুকুরের পাশে বসে সারাদিন কাটাই দেওয়া সম্ভব। ও কি সুন্দর। আবার আবার দেখি পুঁটি মাছ না, ওই না আরেকটা উঠছে, কিন্তু এই সে আবার রুই মাছের চা, পোনা মাছ, খালি এইসব ছোট ছোট মাছ উঠতেছে। সন্ধ্যা একদম নেমে গেছে, অলমোস্ট অন্ধকার হয়ে যাওয়ার মতন অবস্থা। 6:50 বাজে। আমরা এখন যাচ্ছি বর্ডার দেখতে। তো আমি এখন আসি, জায়গার নাম কি জানো, এটা অনন্তপুর নামক একটা গ্রামে, হচ্ছে নাগেশ্বরী উপজেলা, একদম বর্ডারের সীমানা ঘেঁষে গ্রাম। সকালবেলা মাছ ধরছি জাল দিয়ে, পরে বিকালবেলা আবার বড়শি ফেলছি। এখন যাচ্ছি বর্ডারের কাছে, বর্ডার দেখে। Moving over to me through the memories that only the shadows on the ceiling know. The whiskey and the lies we keep telling, I hear a melody. ये की रास्ता भाई? I can feel the stars getting close. I hear country music. বাপরে, ভারতের ভিতরে চলে আসি নাই তো আবার, বলা তো যাইতেছে না। যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, অবশ্য ক্যামেরাতে অনেক দূরে দেখা যায়, কারণ এটা আলট্রা ওয়াইড লেন্স ইউজ করে। ফোনের ক্যামেরা দিয়ে ক্লিয়ার বোঝা যায়, একেবারেই কাছে সীমান্ত। এই যে বিওপির বর্ডারের যে লাইটগুলো, সেটা ওই যে বিএসএফদের বিওপি আমার আঙ্গুল বরাবর, এই যে এই পাশে সীমান্ত। আমরা একদম ক্লোজেস্ট পয়েন্টে দাঁড়ানো, এখান থেকে 100 মিটারও হবে না বোধ হয় ডিস্টেন্স, না 100 মিটার হবে, 100 মিটারের কিছুটা বেশি হবে হয়তো বা, বাট একেবারেই কাছে, একদমই কাছে আমরা দাঁড়াবো।
অসাধারণ অসাধারণ সিনারি। দূরে দেখে মনে হচ্ছে না পাহাড়গুলো সব, বাট ওগুলো আসলে মেঘের সারি, পাহাড় না, বাট দেখতে অপার্থিব লাগতেছে। কুচবিহার সীমান্ত সম্ভবত এটা। আমরা একদম বর্ডারের খুব কাছে দাঁড়ায় আছি। এখানে টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইম। আমার ফোনে সম্ভবত 6:30 বাজে, যেখানে হচ্ছে এখানে 7:09 বাজে। আমরা আরেকটা পয়েন্টে এসে দাঁড়াইছি, যে পয়েন্টটা আরও কাছে, মানে যত ভিতরের দিকে যাচ্ছি তত ক্লোজেস্ট পয়েন্টের কাছে আসতেছি। এই যে এইখানে হচ্ছে এই যে আমার আঙ্গুল বরাবর বিওপি, ইন্ডিয়ান বিওপি আর কি, বিএসএফ এর। আর এই যে এটা হচ্ছে বর্ডারের লাইট। এখান থেকে ডিস্টেন্স বোধ হয় কত 200 মিটারও হবে না, 200 মিটারেরও কম, এত কাছে এখানের বর্ডার। এই যে সীমানা, আর এই যে এইটা হচ্ছে পাশ দিয়ে রাস্তা চলে গেছে। She rolled over, said you want some coffee. Said yeah babe, I take a little sugar.